কোনো ঘরে ছাদ থেকে খসে পড়ছে চাঙর, কোনো ঘরে জানলা ভাঙা। রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ, তাই দুটো ঘরে ক্লাসই হয় না, আর বাকি 4টে ঘরে কোনো রকমে 6টা ক্লাসের পড়াশোনা। স্কুলে কমছে পড়ুয়া। এটা প্রাইমারি স্কুল। কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙর, কোনো ঘরে দেওয়ালে ফাটল, কোনো ঘরে আবার জানলাই নেই, সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা। রাজারহাট শহরের পাশেই গ্রাম চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার শিখরপুরে বাজেতরফ প্রাইমারি স্কুল। 1957 থেকে পথ চলা শুরু। অভিযোগ, দীর্ঘদিন এই স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি, তাই স্কুল বিল্ডিংয়ে কোথাও ফাটল, কোথাও জানলা ভেঙে চুরে একসা। এর জেরে 6টি ঘরের বদলে 4টি ঘরে কোনো রকমে পড়াশোনা হয়। কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল 150-র বেশি, এখন সেখানে মাত্র 47 জন পড়ুয়া। ক্লাস করতে হয় ভয়ে ভয়ে। আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে, লিখতে অসুবিধা হয়। হ্যাঁ, ভয় লাগে। মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায় কখন কার মাথায় একটা করে চাঙড় পড়বে। একদিন তো আমাদের হেডমাস্টারমশাই মাথার পাশ দিয়ে চাঙড়টা পড়ে গেল। আমরা তো আতঙ্কে থাকি সারাদিন। বেহাল প্রাইমারি স্কুল, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে। অভিযোগ, স্কুলে জল ঢোকে। এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদেরও সবারই সমস্যা, কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো, তো সব দিক থেকেই ভেঙে পড়েছে। সবারই অসুবিধা হচ্ছে, এখন সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে, চালাতে হচ্ছে। ওগুলো রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে, কারণ ওগুলো সব উইপোকাতে খেয়ে নিয়েছে, জলে জমে জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে পাঠানো হয়েছে, ডিআই সাহেবের কাছে। ওনারা ফান্ডের যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে। টেম্পোরারি আমরা কোনো ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও নেই। ডিপিএসসি কে জানানো আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে জানানো আছে। এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব। আশ্বাস পেয়েছিল, কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি। কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম, সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই। স্কুলের বেহাল অবস্থা, একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো। ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। 12 বছর পর নাগপুরে সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার, আর সংঘ প্রধানের মুখোমুখি প্রধানমন্ত্রী। এটা কি বাধ্যবাধকতা? কারণ সামনে বিহারের বিধানসভা ভোট, আর তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যে কঠিন লড়াই। সেই প্রেক্ষিতের কথা মাথায় রেখেই কি ভাগবতের সঙ্গে বৈঠকে মোদী? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। आज योग है, डॉक्टर साहब का जन्मदिन। उनके बाद जिन्होंने संघ की बागडोर संभाली, पूजनीय श्री गुरु जी, उनके नाम का प्रकल्प और प्रधानमंत्री जी का यहाँ पर उपस्थित होना, ये सारे शुभयोग यहाँ पर एकत्रित है। রবিবার নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার। রবিবার নাগপুরে সংঘ পরিচালিত মাধব নেত্রালয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং MS গোলওয়ালকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। শেষবার 2013 সালের জুলাইয়ে নাগপুরে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর। 12 বছর পর সংঘের সদর দপ্তরে পা রাখলেন তিনি। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। प्रयाग में महाकुंभ में देखा, वहां नेत्र कुंभ में कैसे स्वयंसेवकों ने
लाखों लोगों की मदद की। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। यही साधना तो हर एक स्वयंसेवक के जीवन की प्राणवायु होती है। ये सेवा साधना हर स्वयंसेवक को निरंतर गतिमान रखती है। बड़ा छोटा कैसा भी काम हो, कोई भी कार्य क्षेत्र हो, सीमावर्ती गांव हो, पहाड़ी क्षेत्र हो, वन क्षेत्र हो, संघ के स्वयंसेवक निस्वार्थ भाव से कार्य करते रहते। आगे बढ़ रहे हैं स्वयंसेवक, और ये सारे सेवा के काम दया भाव से नहीं चलते। एक तो समाज के प्रति प्रेम है, समाज में सबको ही दृष्टि देनी है। जीवन के दृष्टि का सारांश में वर्णन है सेवा। 1 घंटा शाखा में स्वयं का विकास और 23 घंटा उस विकास का उपयोग समाज के भलाई के लिए, यही वह दृष्टि है। 1925 সালে যাত্রা শুরু করে আরএসএস। আগামী 27 সেপ্টেম্বর আরএসএস এর 100 বছর। এ প্রসঙ্গও এদিন উঠে এসছে মোদির বক্তৃতায়। राष्ट्रीय स्वयंसेवक संघ की गौरवशाली यात्रा का 100 वर्ष भी पूरे हो रहे हैं। राष्ट्रीय चेतना के संरक्षण और संवर्धन के लिए जो विचार भी 100 साल पहले बोला गया, वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। সংঘের মতাদর্শে চলে বিজেপি। পদ্ম শিবিরের অন্দরে কেউ কেউ বলেন মোদি জামানায় আরএসএস এর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। 24-এর লোকসভা ভোটে আগের 2 দফার তুলনায় আসন কমে বিজেপির, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। কিন্তু তারপর হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটে চমকে দিয়েছে বিজেপি। অনেকেই বলেন এই 3 বিধানসভা ভোটে কোমর বেঁধে ময়দানে নামে আরএসএস, যার ফায়দা পেয়েছে বিজেপি। বিরোধীদের প্রশ্ন, সেই কৃতজ্ঞতা থেকেই কি সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী? আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার কথা বলছেন সৌগত রায়। গত লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আরএসএস একদম গ্রাসরুট লেভেলে গিয়ে প্রচন্ড কাজ করে। প্রতিদান দেবার একটা দায়িত্ব মোদির আছে, সেইটাই উনি পূরণ করতে যাচ্ছে। তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ল বিজেপি আরএসএস এর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন। সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। সুতরাং এই সমস্ত বিবৃতি কোন সারবত্তা এই মুহূর্তে সমাজে আছে কিনা, এই সবচেয়ে বড় প্রশ্ন। সামনেই একাধিক রাজ্যে ভোট, ডবল ইঞ্জিন তৈরির নির্বাচন। এবছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। 26-এ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির কঠিন লড়াই। তার আগে সংঘের সদর দপ্তরে নরেন্দ্র মোদী সংঘ প্রধান মোহন ভাগবতের মুখোমুখি। নিউজ 18 বাংলা।